নমস্কার, রাজনৈতিক দৃষ্টিকোণে আপনাদের স্বাগত। সঙ্গে আমি শুভ্রস্মিতা। 17তম লোকসভা নির্বাচন, এই নিয়ে যখন দেশীয় এবং রাজ্য রাজনীতি সরগরম, এই মুহূর্তে আমরা চলে এসেছি আপনাদের সামনে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনায়। আজ আমরা আমাদের মাঝে স্টুডিওতে পেয়েছি শ্রী নন্দন সরকার, রিটায়ার্ড এসপি এবং ওএসডি ত্রিপুরা মেডিকেল কলেজ। সাথে রয়েছেন শ্রী দিলীপ দেববর্মা, রিটায়ার্ড এডিশনাল ডাইরেক্টর এডুকেশন এবং একজন সমাজসেবী। আপনাদের আমাদের স্টুডিওতে স্বাগত। স্যার, প্রথমে আপনার কাছে যাচ্ছি। 17তম লোকসভা নির্বাচন, রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি বলবেন? প্রথমে আমি আজকে একটা বিশেষ দিনে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ বা আপনাদের পুরো টিমকে ধন্যবাদ। একই সঙ্গে যারা আমাদের এই স্টুডিওর প্রোগ্রামগুলো দেখছেন ওদেরও সবাইকে আমি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাধারণ নির্বাচন অর্থাৎ যে সংসদীয় যে নির্বাচন হয় সেই নির্বাচনটা আপনারা সবাই জানেন যে আমাদের যে শাসন ব্যবস্থা প্রচলিত আছে ভারতবর্ষে সেটা হলো একটা সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রে মানে একটা ডেমোক্রেটিক রিপাবলিক। সংসদীয় গণতন্ত্রে জনগণের দ্বারা যে নির্বাচিত প্রতিনিধি তারাই দেশ শাসন করে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে। সেদিক দিয়ে দেখতে গেলে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশের তার মৌলিক কাঠামো বজায় রাখা, তার জনগণের কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া, মানুষের বেকারত্ব দূর করা এবং আরও নানাভাবে একটা সরকার কিন্তু সব অংশেই কিন্তু একটা মানুষের কাছে কিন্তু একটা গার্জিয়ান বা অভিভাবক স্বরূপ। সেদিক দিয়ে বিচার করতে গেলে ত্রিপুরার এই নির্বাচন যে পার্লামেন্টারি ইলেকশন সেটাও একটা আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো নির্বাচন আমরা বা আপনারা আমরা সবাই দেখেছি, এর আগে অনেক নির্বাচন হয়েছে। পার্লামেন্টারি ইলেকশন এর আগে হয়েছে। পার্লামেন্টারি ইলেকশনে আমরা কি দেখি যে প্রথমে যেটা দেখি যে কেন্দ্রীয় ফোর্স আসে, সেন্ট্রাল ফোর্স আসে। সেন্ট্রাল ফোর্স কি পরিমাণ সেন্ট্রাল ফোর্স আসবে সেটা ইলেকশনের অনেক দিন আগে থেকেই আমাদের যে পুলিশ অথরিটি আছে এবং যে সিভিল অথরিটি আছে ওনারা মিলে ঠিক করেন যে কোন বুথটা সংবেদনশীল, কোনটা অত্যন্ত সংবেদনশীল, কোনটা সাধারণ, এগুলো ঠিক করে ওনারা একটা অ্যাসেসমেন্ট তৈরি করেন যে এত ফোর্স আমাদের লাগবে, আমাদের এত আছে আর এত ফোর্স লাগবে টোটাল বুথ, তারপরে বিভিন্ন ধরনের নাকা পয়েন্টগুলো, তারপরে বিভিন্ন ধরনের এই যে সেক্টরগুলো কাভার করার জন্য বা রিজার্ভ ফোর্স রাখার জন্য এই ফোর্স লাগবে। সেই অনুযায়ী আমরা ইলেকশনের অনেকদিন আগে থেকে দেখতে পেয়েছি যে সেন্ট্রাল ফোর্স এখানে আসা শুরু হয়েছে। সেন্ট্রাল ফোর্স আসার পরে বিভিন্ন জায়গায় রুট মার্চও করেছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো টু ইনস্টল এ সেন্স অফ কনফিডেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের মধ্যে একটা মানে সিকিউরিটি, একটা নিরাপত্তার একটা ভাব তৈরি করা যে দেখো আমরা আছি, বিরাট শক্তি নিয়ে আমরা আছি, তোমরা নিশ্চিন্তে তোমাদের ভোটাধিকার প্রয়োগ করো, তোমাদের কোনো কিছু হলে আমাদের জানাও, আমরা সেইভাবে আমরা তোমাদের পাশে দাঁড়াবো। তো সেটা হলো প্রশাসনের দিক থেকে প্রশাসন করে যাচ্ছে। বাকি যেটা আছে যে ত্রিপুরা কিন্তু একটা হোমোজেনাস একটা স্টেট নয়, অর্থাৎ এখানে বহু ধর্মীয়, ভাষাগত এবং রেসিয়াল অনেক বেশি সংখ্যক লোক এখানে বাস করে। তার ফলে এখানে যে ভোটের যে সিচুয়েশনটা তৈরি হয় সেটা অত্যন্ত কমপ্লেক্স। অর্থাৎ আমি যদি একটা হোমোজেনাস একটা কান্ট্রি ধরি, যেমন চায়না, যেখানে 97% লোক হলো ম্যান্ডারিন গোষ্ঠীভুক্ত, তাদের মধ্যে বিশেষ একটা বোঝা যায়, ওদের রিড করা যায়। কিন্তু এখানে যে ক্ষুদ্র যে জনজাতিগুলো আছে বা বিভিন্ন ধরনের যে ধরুন আমাদের যে হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের ভাগ করা আছে, এখানে এসসি আছে, এসটি আছে, বা আবার ওদিকে দেখুন মাইনরিটির মধ্যে আছে। তো বিভিন্ন একটা কমপ্লেক্স সিচুয়েশন কাজ করে, সেই সুযোগটাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিতে চেষ্টা করে কার কত প্রিয়ভাজন হবে। অর্থাৎ আমি তোমার লোক, দেখো তোমার জন্য আমি এই করব, তোমাদের ওই সরকার এই কি করেনি আমরা করব, সেরকম অনেক প্রলোভন দেখিয়ে অনেক নানা ধরনের হয়তো সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে সেই ভোটের সময় এই রাজনৈতিক দলগুলো কাজ করে। কিন্তু সেই কাজকর্ম করতে গিয়ে অনেক সময়
জায়গায় 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 বিভিন্ন ধরনের সংঘর্ষ তৈরি হয়। সংঘর্ষটা অতি স্বাভাবিক, কারণ আমার যখন মিউচুয়াল ইন্টারেস্টে আঘাত লাগে বা আমি যখন দেখি এই এরিয়াটা আমার, তুমি ঢুকে যাচ্ছ, আমি তোমাকে বাধা দিব। সংসদীয় গণতন্ত্রের যখন প্রথম এই যে আমাদের সংবিধান তৈরি করেছিল, তখন যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, যে গণপরিষদ যা ড্রাফটিং করেছিল ডক্টর বি আর আম্বেদকর, তখন ওরা কিন্তু ভাবেননি যে সংসদীয় গণতন্ত্রে যে এত একনায়কের সৃষ্টি হয়ে যাবে। আমরা একনায়কতন্ত্র থেকে দূরে থাকার জন্যই তো সংসদীয় গণতন্ত্রের কথা বলেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে একনায়কতন্ত্র হতে একজন ডিক্টেটর থাকতো, এখন দেখা যাচ্ছে জায়গায় জায়গায় ডিক্টেটর হয়ে যাচ্ছে। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে কি দেখতে পাচ্ছি, যে কোটি কোটি টাকা রিকভারি হচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে, কলা পাচার হয়ে যাচ্ছে, সবকিছু হয়ে যাচ্ছে, এবং তাও কি প্রত্যক্ষ মত। তাহলে কি হলে সংসদীয় গণতন্ত্রের একটা ডিমেরিটসও আছে, শুধু মেরিটস নয়, ডিমেরিটসও আছে। সেই ডিমেরিটসগুলো কাটিয়ে আমি মনে করি যে জনসাধারণ তার যদি পারিবারিক দায়বদ্ধতা থাকে, সামাজিক দায়বদ্ধতা থাকে এবং রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা থাকে, তাহলে তার ভোটটা যখন দেবে তখন সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে তার ভোটটা দেবে, যে আমি ভোটটা কাকে দিচ্ছি, সে আদৌ আমার হয়ে কথা বলতে পারবে কিনা, না আমার ভোটটা অপাত্রে চলে যাচ্ছে। সেটা তো সেই যে যারা ইলেকটোরেটস আছে ওদের আরো অনেক দায়িত্বশীল হতে হবে, ওদের আরো অনেক বেশি দেশ এবং সমাজের প্রতি এই যে ইলেকটোরেটস একটা দায়িত্ব আছে সেটা বুঝে তারপরে কাজ করতে হবে। আমি আশা করি দীর্ঘদিনের আমাদের ত্রিপুরাতে কিন্তু যারা ভোটার তারা অনেক বেশি শিক্ষিত হয়েছে, তারা এখন বুঝে যে কাকে দিলে কি হবে, সেই অনুযায়ী, অর্থাৎ কে আমার জন্য কথা বলবে। এই ভোট তো আর স্টেট অ্যাসেম্বলির ভোট নয় যে এখানে সরকার গড়বে, এই ভোটে হলো যে দিল্লিতে সরকার গড়বে। দিল্লিতে সরকার মানে সারা ভারতের যে সরকার সেটা গড়বে, তাহলে সেটা অনেক গুরুত্বপূর্ণ। সেই হিসাবে হয়তো মানুষজন ভোট দেবে। কিন্তু আমি একটা জিনিস এবার বুঝতে পেরেছি যে তবে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে না, তত বেশি একটা মানুষের মধ্যেও তেমন একটা আগের মতো সেরকম একটা হিংস্র ভাব নেই। মানুষ মোটামুটি বুঝে নিয়েছে যে এই ভোট এলে এটা হয়, আমার এভাবেই চলতে হবে, এভাবেই ভোট দিতে হবে, এভাবে গিয়ে সবকিছু করতে হবে, সেটা অনেক মানুষটা বুঝে গিয়েছে। সেটা নিয়ে আমার মনে হয় এবার মেজর কোনো ধরনের কনফ্লিক্ট বা ইনসিডেন্ট হবে। স্যার, আপনার কাছে আসছি। ত্রিপুরা রাজ্যে দুটো লোকসভা আসন, কি মনে হয় ফলাফল কি হতে পারে? প্রথমে আমি সবাইকে, দর্শকবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা সবাই জানি আগামী 19 তারিখ পশ্চিম ত্রিপুরায় এবং 26 তারিখ পূর্ব ত্রিপুরা আসনে আমাদের রাজ্যের নির্বাচন হতে যাচ্ছে। টু ফেজে নির্বাচন হবে। এবং আমাদের এখানে আমরা যা দেখছি যে কংগ্রেস এবং সিপিএম পার্টির মধ্যে যে আঁতাত হয়েছে, সেটা একটা নতুন ঘটনা ত্রিপুরা রাজ্যে। এবার পশ্চিম আসনে কংগ্রেস সিপিএমের প্রার্থী হচ্ছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পূর্ব আসনে সিপিএম পার্টির প্রার্থী, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের উভয় দলের প্রার্থী হচ্ছে সিপিএম পার্টি থেকে রাজেন্দ্র রিয়াং। কাজে ভোটারদের উপর একসময় কংগ্রেস এবং সিপিএম পরস্পরের শত্রু ছিল, একে অপরের মানে বিরোধী ছিল। দুই মেরু পার্টি, আদর্শগত দিক থেকেও তারা দুই মেরু, দক্ষিণপন্থী বামপন্থী। তাদের এই যে জোটবদ্ধ হওয়া, এইবার এটার কীরকম প্রভাব পড়বে ভোটারদের উপর, সেটা একটা লক্ষণীয় বিষয়। আমরা ভোটের শেষেই জানতে পারবো। এবং এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে, কারণ মানিক সরকার, যিনি 20 বছর ধরে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় চিফ মিনিস্টার ছিলেন, ওনাকে এখন পশ্চিম আসনের ভোটার হিসাবে ওনাকে হাত চিহ্ন অর্থাৎ কংগ্রেসের সিম্বলে ভোট দিতে হবে। এবং এইভাবে যারা পশ্চিম আসনে সিপিএম যারা আছে তাদের কংগ্রেস চিহ্নে ভোট দেবে, এবং পূর্ব আসনে কংগ্রেসি যারা আছে কংগ্রেসি সমর্থক, কংগ্রেস পার্টির সমর্থক, তাদের কাস্ত হাতুড়ের চিহ্নে ভোট দিতে হবে। কাজে এটা একটা প্রথমবারের মতো আমরা ত্রিপুরা রাজ্যবাসী এটা দেখছি এবার নির্বাচনের একটা নতুনত্ব দিক। আর অপরদিকে হচ্ছে আইপিএফটি এবং বিজেপির জোট সরকার ছিল গত
5 বছর টার্ম অতিক্রম করে এবার 1 বছর অতিক্রান্ত হলো সেকেন্ড টার্মে, 6 বছর চলছে। তাদের সিট বর্তমানে বোধহয় রামনগরতে এখন উপনির্বাচন হবে, 33টা সিট হবে। তাহলে তার সঙ্গে এখন আইপিএফটি বিজেপির 33টা এবং ত্রিপুরা মথা এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং সরকারেও অংশগ্রহণ করেছে, 2জন মন্ত্রী হিসেবে যোগদান করেছে রাজ্য মন্ত্রিসভায়, আমরা সবাই জানি। এখন এই অবস্থায় বর্তমান আইপিএফটি এবং বিজেপি সরকারের ভিতটা অনেক মজবুত হয়েছে পূর্বের তুলনায়, কারণ এখন তাদের টোটাল সিট সংখ্যা 13 জন বিধায়ক সহ ত্রিপুরা মথার এখন 46টা হবে, 47টা হবে। এবং এই অবস্থায় স্বাভাবিকভাবে আমরা যখন উভয় পশ্চিম এবং পূর্ব আসনের প্রার্থীরা বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথার প্রার্থীরা যখন বিশাল মিছিল নিয়ে তারা যখন নমিনেশন দাখিল করে, তখনই রাজ্যবাসী বুঝতে পেরেছে মানে জনসমর্থন কোন দিকে ভারী গিয়েছে। এবং স্বাভাবিকভাবে জনমনে ত্রিপুরা রাজ্যে উভয় আসনেই বিপুল ভোটে বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথার প্রার্থীরা জয়লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। শুধু মার্জিন প্রশ্ন হচ্ছে এখন শুধু কত মার্জিনে পাস করবে। তারা চাইছে মার্জিনটা বাড়ানো, মানে বিজয়ী হওয়ার প্রশ্নে কোনো সন্দেহই নেই। কাজে যারা সিপিএম এবং কংগ্রেস সমর্থক রয়েছে, এখন সামনে এই 4 বছরে এই দ্বিতীয় মানে টার্মের 4 বছর রয়েছে বাকি, 4 বছর পরে আবার বিধানসভার নির্বাচন হবে সামনে। এখানে এই 4 বছর ধরে এই 4 বছরে মানে এই গভর্নমেন্টের সামনে কোনো সংকট আসার চান্স নেই। এবং আগামী 5 বছরেও 4 বছর পরে নেক্সট বিধানসভার সময় তখন এই 3টা পার্টি যদি একজোট থাকে, তাহলে সিপিএম এবং কংগ্রেসের পক্ষে রাজ্য সরকার ক্ষমতা দখল করার কোনো সুযোগই নেই, কোনো সম্ভাবনাই নেই। কারণ এই সিচুয়েশনে ভোটাররা আমার মানে অ্যানালিসিসে সিপিএমের দ্বারা বা কংগ্রেসের একাংশ তারা এই বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষেই চলে আসবে, এরকম একটা সম্ভাবনা আছে। তারা সুইং করবে, সিট করবে তাদের সমর্থন, বিশেষ মানে অ্যাকসেপ্ট কমিটেড ভোটার। কিছু দুদুল্যমান ভোটার থাকে, মানে কিছু থাকে মানে ফ্লোটিং ভোটার টাইপের, ওরা সবাই বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথা যোগদান করার পরে জনমনে একটা ধারণা মানে রাতারাতি একটা চেঞ্জ হয়েছে। কারণ এই সরকার সহজে যাবে না এবং এটা দীর্ঘস্থায়ী হবে এবং অনেক দিন ধরে টিকে থাকবে। এই অবস্থায় মানে বিরোধী দলের সমর্থক হিসেবে চিহ্নিত হয়ে থাকতে কেউ চাইবে না। স্যার আপনার কাছে আসছি, যে কোনো নির্বাচনে প্রার্থী নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের যে ত্রিপুরা রাজ্যের 2টো সিটে যে প্রার্থী নির্বাচিত হয়েছেন, সেই নির্বাচিত প্রার্থী মানে সেই নির্বাচনটা কতটুকু যথার্থ হয়েছে বা কি বলবেন এই সম্পর্কে? নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টির থেকে যে প্রার্থী আছেন এখন মানে যিনি দাঁড়িয়েছেন, যে আমাদের আগে উনি মুখ্যমন্ত্রী ছিলেন, তো ওনার কিন্তু ওনার সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, কারণ উনি কিন্তু ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং মুখ্যমন্ত্রী এবং ওনার আরেকটা যেটা হলো যে দীর্ঘদিনের বাম শাসন থেকে উনি কিন্তু ত্রিপুরাতে বিজেপি সরকারকে এনেছেন, সেটা অন্তত ওনার ফেস ভ্যালু সেটাই বলছে। যে এর আগে তো ত্রিপুরাতে সবসময় কংগ্রেস আর লেফট এরা লড়াই করেছিল বিভিন্ন সিটে, কিন্তু 25 বছর ধরে কিন্তু কিছুই করতে পারেনি কংগ্রেসের দ্বারা। কেন করতে পারেনি তা এখন বোঝা যাচ্ছে, কারণ এই যে একটা আমার যে পূর্ববর্তী বক্তা উনি যে বললেন যে একটা দক্ষিণপন্থী আর একটা বামপন্থী, এরা কিভাবে এখন ওদের মধ্যে জোটটা করলো, তাহলে ওদের রাজনৈতিক যে নীতি আদর্শ, রাজনৈতিক যে
একটা আইডিওলজি থাকে প্রত্যেকটা দলের, সেটার কি হলো তাহলে? মানুষের কাছে কি জবাব দেবে? আর মানুষ কি এত অশিক্ষিত? আজকাল শিক্ষিত ভোটারের সংখ্যা অনেক বেশি, তারা সবাই এটা বুঝতে পারছে যে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে একটা এই অশুভ আতাতটা করা হয়েছে। এই অশুভ আতাতের পেছনে একটাই উদ্দেশ্য হলো যেন তেন প্রকারেণ নীতি আদর্শ বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় চলে আসা, যেটা হচ্ছে না। কারণ এই যে আমাদের যে এখন যে ক্যান্ডিডেট আছে, একটা হেভিওয়েট ক্যান্ডিডেট আমি এই কারণেই বলছি যে উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে রাজনৈতিক প্রজ্ঞা এবং ওনার যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ওনার যে একটা এক্সপেরিয়েন্স, সেটা দিলে উনি দেখা যায় যে উনি একটা এমপি অনায়াসে হতেই পারেন। অন দি আদার হ্যান্ড ওনার বিপক্ষে যারা দাঁড়িয়েছে, এই যে লেফট এবং এই যে কংগ্রেসের যে একটা অ্যালায়েন্স, সেটাকে আমি বলবো যে সেই অ্যালায়েন্সটা শিক্ষিত ভোটাররা ভালো চোখে দেখছে না। শিক্ষিত ভোটাররা, বিশেষ করে যারা 25-30 বছর ধরে যেই সব কংগ্রেসি লোকরা খুন হয়েছে সারা ত্রিপুরাতে, এদের পরিবারকে এরা কি জবাব দেবে? এরকম শত শত লোক খুন হয়েছে এই লেফট গভর্নমেন্ট চলাকালীন, ওই সময় যে যারা খুন হয়েছে এদের পরিবারগুলোকে পারবে এরা কোনো ধরনের উপযুক্ত জবাব দিতে? পারবে না। তো এই যে আতাতটা হয়েছে, সেই আতাতটার বিশেষ একটা ভালো ফল করার কোনো সম্ভাবনা নেই। ক্যান্ডিডেট এখানে যে আছে অত্যন্ত মজবুত ক্যান্ডিডেট বিজেপির, আমি নিরপেক্ষভাবেই বলছি যে ওই ক্যান্ডিডেটের তুলনায় এখন যে ওরা যে দাঁড় করিয়েছে সিপিএম এবং কংগ্রেসের, সেই ক্যান্ডিডেট ধারে কাছেও আসবে না। এখন যদি আসি আমি পূর্ব আসনে হলো এসটি সংরক্ষিত আসন, ওখানে লার্জলি ট্রাইবেল যে ভোট অর্থাৎ জনজাতিদের যে ভোট, সেটা একটা বিরাট ফ্যাক্টর, কারণ ওখানে বাঙালি ভোটারের সংখ্যা খুবই কম। তো সেখানে দাঁড়িয়েছেন, সেটা নিয়ে আমি বিশেষ মন্তব্য করবো না, কে দাঁড়িয়েছে বা কেন দাঁড়িয়েছে বা কাকে দাঁড় করানো হয়েছে। টিপ্রামতার সঙ্গে আমাদের একটা প্রি ইলেকশন অ্যালায়েন্স হয়েছে, বিজেপির সঙ্গে একটা প্রি ইলেকশন অ্যালায়েন্স হয়েছে। সেই অ্যালায়েন্সে ওই সিটটা ছেড়ে দেওয়া হয়েছে। সেই সিটে যিনি দাঁড়িয়েছেন উনি ত্রিপুরারই, হয়তো এখন ত্রিপুরাতে নেই, কিন্তু ওনাকে ওনাদের পার্টি থেকে ওনাকে ক্যান্ডিডেট হিসাবে দেওয়া হয়েছে। তো যেহেতু এর পেছনে সম্মিলিতভাবে বিজেপি এরও সাপোর্ট আছে, তাহলে বোঝা যাবে যে ওই ক্যান্ডিডেটও ঠিকই আছে। কারণ রাজ পরিবারের প্রতি সাধারণ জনজাতি লোকের একটা শ্রদ্ধা এবং একটা ভক্তির সম্পর্ক আছে। এখনো রাজবাড়িকে সবাই অনেক ভক্তি শ্রদ্ধার সঙ্গে দেখে, কথা বলে। সেই হিসাবে রাজবাড়ির প্রতি এই যে ভক্তি শ্রদ্ধা যেটা আছে, সেটাতে রাজবাড়ি থেকে যদি কোনো ক্যান্ডিডেট হয় তা একটা আলাদা মাত্রা পায়, এবং সেই মাত্রা অনুযায়ী আমি মনে করবো যে ওরা যে ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে সেই ক্যান্ডিডেটও অনায়াসেই জিতে যাবে। কারণ এর মধ্যে একটা ইমোশন, এর মধ্যে একটা মানে এই যে পুরানো দিনের যে একটা রাজ পরিবারের যে একটা সেটা কাজ করছে। তো সেই হিসাবে আমি মনে করবো যে এই দুটো ক্যান্ডিডেটই মোটামুটি এই জোট থেকে যেটা করা হয়েছে সেই করা হয়েছে। রাজেন্দ্র রিয়াংকে ওখানে দাঁড় করানো হয়েছে, উনিও একজন পড়খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সঙ্গে উনি ছিলেন। কিন্তু দেখুন, যদি আমার পার্টির সংগঠনেই যদি নড়বড়ে হয়ে যায়, আমি যদি একটা গরুর গাড়ি দিয়ে কোনোদিনও আপনি একটা গাড়ির সঙ্গে দৌড়ে পারবেন না, গরু যতই শক্তিশালী হোক না কেন। তো সেই হিসাবে বলতে গেলে দুটো ক্যান্ডিডেটেই, যে ভারতীয় জনতা পার্টির থেকে যে ক্যান্ডিডেটগুলো দাঁড় করানো হয়েছে, এরা অনায়াসেই এবার এই ভোটে জিতে যাবে। সেটা আমরা দেখতে পাবো, হয়তো রেজাল্ট যেদিন আউট হবে সেদিন আমরা দেখতে পাবো। আলোচনা চলতে থাকবে, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আবারও বিরতির পর। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা
লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ফিরে এলাম আবারও বিরতির পর। স্যার, চলে যাচ্ছে আপনার কাছে। বিজেপি এবং তিপ্রামথার মধ্যে একটা সমঝোতা হয়েছে। তিপ্রামথা বিজেপি সরকারে সামিল হয়েছে। উদ্দেশ্য কিছু দাবি পূরণ করা বা কিছু চাহিদা পূরণ করা। কি মনে হয় এই যে বিজেপি এবং তিপ্রামথার যে এই জোট, তাদের দাবি আদায়ে কতটা সমর্থ হতে পারে? শুনুন, এই ব্যাপারে আমি বলতে চাই যে প্রথমত 6 বছর আগে যে প্রথম আঘাত হয়েছিল আইপিএফটি এবং বিজেপির মধ্যে, এই আঘাতের ফলেই তো দীর্ঘ বছর ধরে যে বামফ্রন্ট সরকার এক নাগারে 25 বছর শাসন ক্ষমতায় ছিল, তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। ক্ষমতাচ্যুত করা হয়েছে এই দুই দলের আঘাতের ফলে। যদি আঘাত না হতো আইপিএফটির সঙ্গে বিজেপি, তাহলে কি এই পরিবর্তন সম্ভব ছিল? কখনো। কাজে আইপিএফটির ডিমান্ড এবং তিপ্রামথার ডিমান্ড অলমোস্ট সেম, আমি মনে করি কোনো আলাদা ডিমান্ড। এবং আইপিএফটি তো সেপারেট স্ট্যাটুটের ডিমান্ড প্রথম রেজ করেছে, জন্ম মুহূর্ত থেকে আইপিএফটি ডিমান্ড করে আছে। সেটারই একটা নতুন আরেকটা নাম দিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করেছে এই যে তিপ্রামথা পার্টি। তো বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, দাবির প্রশ্নে কোনো ডিফারেন্স নেই আইপিএফটি এবং তিপ্রামথার মধ্যে। এখন অভিযোগ ছিল শুধু মানে জোট হয়েছিল ঠিকই, কিন্তু মৌলিক যে দাবি সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া সিপিএম বা সিপিএম নেতৃত্বে যে বামফ্রন্ট সরকার 25 বছর রাজ্য শাসন করেছিল, 25 বছরে বামফ্রন্ট সরকার যেটা করতে পারেনি, করে নাই, ইচ্ছা করে করে নাই, এমন কাজ বিজেপি আইপিএফটি গভর্নমেন্টের আমলে 5 বছরের মধ্যে অনেক ইম্পর্টেন্ট পদক্ষেপ নেওয়া হয়েছিল উপজাতি অংশের উন্নয়নের বা তাদের স্বার্থে বৃহত্তর স্বার্থে। যেমন মিজোরাম থেকে ত্রিপুরার বিভিন্ন ক্যাম্পে আশ্রিত যে ব্রু শরণার্থী 24 বছর ধরে বাম শাসনে ওদেরকে জেলখানার ভেতর একটা মানে একটা শিবিরে তাদের শিবির বন্দি করে রাখা হয়েছে। কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা আসতো তাদের ওই শিবিরবাসীদের জন্য, সেই টাকা নিয়ে লুটপাট হতো। পার্টির কর্মীরা, নেতারা, কাঞ্চনপুরে যারা আছে তারা এসব করত এবং তাদেরকে স্থায়ীভাবে ত্রিপুরায় যে তাদের যে সমস্যা সেটা সমাধান করা হয়নি, বামফ্রন্ট সরকার করে নাই। কিন্তু কোনো দাবি ছাড়াই বিগত 5 বছরে, মানে এখন 6 বছরে, মানে গত আইপিএফটি এবং বিজেপি সরকার গঠিত হওয়ার পরেই এই দীর্ঘদিনের একটা সমস্যা বিজেপি আইপিএফটি আমলিত সমস্যার সমাধান হয়েছে। এছাড়া বীর বিক্রম, সিপিএমরা সবসময় রাজ পরিবারের বিরুদ্ধে অপপ্রচার করত, রাজাদের বিরুদ্ধে কথা বলত, কিন্তু রাজ পরিবারের প্রতি কোনো সম্মান প্রদর্শন করে নাই তারা। কিন্তু এই গভর্নমেন্ট আসার পরে আমাদের আগরতলা সিঙ্গল যে এয়ারপোর্ট, এটার নাম আমাদের শেষ রাজা বীর বিক্রমের নামে, হ্যাঁ, এয়ারপোর্টের নাম রাখা হয়েছে। তারপরে বীর বিক্রম জন্মদিনকে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও মোর পাওয়ার ফর এডিসির জন্য টিটিসি, আসামের বিটিসি, বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল মডেলে ত্রিপুরা যাতে এখন বর্তমানে 6 শিডিউল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা আছে তাকে আরেকটু শক্তিশালী করার জন্য টিটিসি, ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল, বোডোল্যান্ডের মতো
করার জন্য বিধানসভা বিল পাস করে কেন্দ্র সরকার কাছে প্রস্তাব পাঠিয়েছে কারা? এই গভর্নমেন্ট। তারপরেও আরও একটা 125 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এটাও আরও অধিক ক্ষমতা টিটিএসিকে দেওয়া জন্য, বিশেষ করে 3 টায়ার পাঞ্চে ইন্ট্রোডিউস করার জন্য এডিসকে, এই উদ্দেশ্যে এই বিলটা আনা হয়েছিল। এই বিলটাকে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে মানে 2012 থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট মতামত চেয়েছিল। তারা কিন্তু এটা নেগেটিভ, আমাদের এখানে মোট পাওয়া লাগবে না বলে মানে প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু এই গভর্নমেন্টের আমলে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে স্টেট গভর্নমেন্ট তার মতামত জানিয়েছে। তাহলে এই 5 বছরে আইপিএফটি বিজেপি গভর্নমেন্ট যা করেছে সেটা বামপন্থীরা 25 বছরে করে না। এক নাগারে তাদের শাসনে তারা এই সমস্ত কাজ করে না। কাজে এখন দেখুন, গত বিধানসভা ইলেকশনে 2023-এ অলিখিত আতাতই ছিল বলতে গেলে, এটা এখন নতুন ঘটনার কিন্তু। এবং তখনও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, এটা তো পরিষ্কারই, এটা পত্র পত্রিকার মাধ্যমে আপনারা সবাই আমরা জানতে পেরেছি। 22টা সাধারণ আসনে যদি প্রার্থী না দিত ত্রিপুরামথা, তাহলে লেফট ফ্রন্ট ক্ষমতায় আসত, পরিষ্কার। ঠিক আছে? তাহলে গত নির্বাচনে সেকেন্ড টার্ম ক্ষমতায় আসার জন্য কে হেল্প করেছিল? ত্রিপুরামথা। তাহলে তার পরিণতি হিসাবেই তো এই চুক্তি হয়েছে। শপথ গ্রহণের পরের দিনই তো স্বরাষ্ট্রমন্ত্রী কথা দিয়েছিলেন এখানে গীতাঞ্জলিতে বসে, গেস্ট হাউসে বসে। ত্রিপুরামথার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছিল, স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি ছিলেন। এবং তখনই তো এই যে চুক্তি হয়েছে দিল্লিতে, এটা ওই অমিত শাহ হোম মিনিস্টারের প্রতিশ্রুতির ভিত্তিতে হয়েছে। একটু টাইম লেগেছে, 1 বছরের মতো। কাজে এখানে এটাই বলতে চাই আমি, বামপন্থীরা তারা কুম্ভীরাশ্রু করে উপজাতিদের উন্নয়নের নিয়ে তারা এমন একটা মায় কান্না করে, এটা বুঝতে পেরেছে ত্রিপুরা আজকে। তাদের চাইতে যে এই বর্তমান গভর্নমেন্ট ত্রিপুরাচারের জন্য অনেক বেশি কাজ করছে এবং অনেক পজিটিভ মাইন্ডেড, এই জিনিসটা বুঝতে পেরেছে বলেই তো এখন আতকে এসেছে। এবং স্টেটের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পথই এটা, প্রকৃত পথ হচ্ছে এটা, এটারই প্রতীক। এই যে মানে আতা ত্রিপুরামথার সঙ্গে আইপিএফটি আছেই অলরেডি, ত্রিপুরামথা, আইপিএফটি এবং বিজেপি, এই 3 পার্টি মিলন, এটা একটা ত্রিশূল বলে উল্লেখ করেছেন আমাদের মহারাজ, আমাদের বর্তমান চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহু এটা উল্লেখ করেছেন। কাজে এখন এটা বিশাল একটা পজিটিভ সাইড। এই গভর্নমেন্ট দেখুন, ত্রিপুরার রাজনীতিতে এই যে উপজাতিদের যে 20টা রিজার্ভ সিট, এটা একটা বিশাল ফ্যাক্টর। এবং এই 20টা সিট নিয়েই তো বামপন্থীরা 25 বছর এক নাগারে ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল। যেদিন তাদের বেশ নষ্ট হয়ে গেছে গণমুক্তি পরিষদ ট্রাইবেলের মধ্যে, সেদিন তারা ক্ষমতাচ্যুত হয়েছে। তারা যে এতদিন প্রতারণা করেছে সেটা বুঝতে পেরেছে ত্রিপুরা ছাড়া। স্যার, আপনার কাছে জানবো যে 2023-এর অ্যাসেম্বলি ইলেকশনে প্রধান বিরোধী শক্তি ত্রিপুরামথা আজ বিজেপির জোট সঙ্গী। এই যে ত্রিপুরামথা এবং বিজেপির জোটটা, এটা জনসাধারণ বা জনজাতিরা কিভাবে গ্রহণ করছে? দেখুন, পাহাড়ে ত্রিপুরামথা শক্তিশালী, আর সমতলে ধরুন বিজেপি শক্তিশালী। উন্নয়ন শুধু সমতলে হলে হবে না, পাহাড়ে হতে হবে। আর একটা জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার কখনো এইভাবে ভাগ করতে পারে না যে এখানে উন্নয়ন হবে, ওখানে হবে না, ওখানে হবে না, সেভাবেই ওরা চলতে পারে না। তো একটা সামগ্রিক মানে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে হয়তো নেতৃত্ব যারা ছিল বিজেপিতে এবং ত্রিপুরামথা, ওরা ভেবেছে যে না, এভাবে চলে না, যদি উন্নয়ন আসতে হয় তাহলে উন্নয়ন আসতে হবে একীভূত হয়ে। অর্থাৎ স্টেট যে বাজেটটা আসছে সেটার সমপরিমাণ মানে ওদের প্রপোর্শনাল যে অংশটা, সেটা পাহাড়ে খরচ করতে হবে। তাহলে পাহাড়ের উন্নতিটা কি করে হবে?
বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আসতে হবে। তো টিপ্রামতা এতদিন ধরে যেটা বলছিল অনেকটা গ্রেটার টিপ্রাল্যান্ড, সেটা একটা অবাস্তব, সেটা কখনো হবে না, কারণ গ্রেটার টিপ্রাল্যান্ড হয়তো হবে না, কিন্তু উনি আমার পূর্ববর্তী কথা যে বললেন যে বড় টেরিটোরিয়াল কাউন্সিলের আদলে আরো বেশি ক্ষমতা দিয়ে যদি এডিসিকে শক্তিশালী করা যায়, যাতে এডিসি নিজস্ব একটা শক্তিশালী ফিনান্সিয়াল যদি একটা অ্যালোকেশন থাকে, যে টাকা দিয়ে এরা পাহাড়ে জনজাতিদের জীবন এবং আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি করাবে, তাহলে সেটা অনেকটাই সম্ভব। আর এই যে জোটটা হয়েছে, জোটটা অন্তত আমি মনে করি যে বিরোধী তীব্রমতা এবং বিজেপি একসাথে এসেছে, সেটা যতটা না হয়তো অনেকে সমালোচকরা নিন্দুকরা বলবে, তার থেকে অনেক বেশি নিন্দার ব্যাপার হলো 25 বছর ধরে যারা দীর্ঘদিন ধরে একে অপরের মধ্যে বিষোদ্গার করেছে, বামপন্থীরা এবং এই যে কংগ্রেসীরা, এরা যে এখন মিলে যে ভোট করছে। আমি তো এমনও শুনেছি যে জায়গায় জায়গায় ইনকলাব জিন্দাবাদ বলছে, কংগ্রেসীরা চুপ করে আছে, আবার বন্দে মাতরম যখন বলছে তখন ওখানে সিপিএম এর লোকেরা চুপ করে আছে, ওরা ওদের মুখ দিয়ে আসছে না, কারণ দীর্ঘদিনের উপর যাবে কোথায়। তো সেদিক দিয়ে বলতে গেলে যে এখানে একটা ইম্প্যাক্ট তো আছেই। যখনই কোনো জোট দেখা যায় যে হয়, যখন যেটা হওয়ার কথা ছিল না, হয়তো ভিন্ন মতের বা দীর্ঘদিন ধরে একে অপরের বিরোধিতা করে আসছে, হঠাৎ করে যদি জোট হয়ে যায়, তো জোটটা দেখতে হবে জোটটা কেন হয়েছে, এই জোটে কি আদৌ কোনো পজিটিভ ইম্প্যাক্ট আছে। যদি দেখা যায় যে না, এই জোটে পজিটিভ ইম্প্যাক্ট আছে, তাহলে সেই জোটটা কিন্তু স্বাগত, সেই জোটটা আসলে ভালো হবে, সবারই ভালো হবে। আমি মনে করি তীব্রমতা যেহেতু পাহাড়ে শক্তিশালী, যেহেতু বিজেপি সমতলে শক্তিশালী, দুটা যখন মিলেছে তখন সারা ত্রিপুরাতেই একটা উন্নয়নের জোয়ার বইবে এবং আগামী দিনে সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, আইন শৃঙ্খলা আপনারা একটা জন্য আপনি ক্রাইম চার্ট যদি দেখুন, তাহলে দেখবেন যে আমাদের স্টেট ক্রাইমস রেকর্ড ব্যুরো আছে, ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরো আছে। ওখানে যদি আপনারা ক্রাইম চার্ট দেখেন, তাহলে দেখবেন কিন্তু যে এই যে অর্গানাইজ ক্রাইমগুলো যেটা আগে হতো, এই যে তারপরে গিয়ে এই যে নার্কোটিক্স ড্রাগস নিয়ে যে ইয়েগুলো হতো, সেগুলো অনেকাংশেই কমে গেছে। অর্গানাইজ ক্রাইমগুলো কমে গেছে, অনেকটাই কমেছে। এবং বিভিন্ন জায়গায় এই যে ধরুন ক্যাপিটাল যে অফেন্সগুলো আছে, যেমন মার্ডার, রেপ, ড্যাকয়েটি, এগুলো কিন্তু অনেকাংশেই কমে গেছে, কিন্তু ক্রাইম চার্ট অনেকটাই নিম্নমুখী। তো সেদিক দিয়ে একটা বোঝা যায় যে এখানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এখন বাস বিচার করা হয় না, সেটা আরেকটা বড় দিক। আগে তো যারা পার্টিতে নাম না লিখিয়েছে, ওদের কখনো কোনো পুলিশ স্টেশনে মাফ করা হতো না। অর্থাৎ তুমি মানে লেফট করো না, বাস তুমি এখন ছোট অপরাধীর জেলে ঢুকে যাবে। আর যদি তুমি লেফটের সাপোর্টার হও, তুমি অনেক বড় ক্রাইম করলেও পার পেয়ে যাবে। এখন কিন্তু সেটা হবে না। এখন বিভিন্ন থানায় আপনি খোঁজ নিয়ে দেখেন, বিজেপির লোকেরও কিন্তু অ্যারেস্ট হচ্ছে, বিজেপির লোকেরও কিন্তু এখন কোর্টে পাঠাচ্ছে, কিন্তু মানে অ্যারেস্ট করে। আর ডেভেলপমেন্ট ওয়ার্কে একটা না বলে পারছি না, আমি হেলথ সেক্টরে আছি এখন। ত্রিপুরাতে এই বিজেপি সরকার আসার পরে এখানে এই যে আমাদের আমবাসাতে একটা মেডিকেল কলেজ শিলান্যাস হয়ে গেছে, ডেন্টাল কলেজ হয়েছে, যেটা ত্রিপুরাতে ছিল না। এখান থেকে বাইরে যেতে পড়তে একটা ফুল ফ্লেজ ডেন্টাল কলেজ হয়ে গেছে। বিভিন্ন সেক্টরে আয়ুষ্মান কাভারেজ এসে গেছে। আজকে প্রত্যেকটা হসপিটালে ম্যাক্সিমাম পেশেন্ট যারা ওপিডি হোক আইপিডি হোক, ওদের আয়ুষ্মান কাভারেজ আছে। এবং সরকারের যে একটা মানে কল্যাণমূলক যে একটা কর্মসূচি, সেটা কিন্তু ত্রিপুরাতে স্পষ্ট প্রতীয়মান। কারণ আপনি একদিন আমাদের হসপিটালে দেখবেন যে লোকে গিজ করছে, যেটা আগে ছিল না। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের সরকারি স্কিমগুলোতে যেখানে ক্যাশলেস সার্ভিস, অর্থাৎ আপনি ট্রিটমেন্ট করে চলে যাবেন, আপনার টাকা দিতে হবে না। তো সেটা তো একটা রাজ্যের পক্ষে একটা বিরাট একটা কস্ট এফেক্টিভ একটা ম্যাটার, কিন্তু বিজেপি গভর্নমেন্ট সেটা করছে এবং মানুষও সেটা বুঝতে পারছে। সিএম এর হেলথ ইন্স্যুরেন্স একটা করা হয়েছে সরকারি হসপিটালে। আরো নানা ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক, যেগুলো আমি এটাকে ডেভেলপমেন্ট ওয়ার্ক বলবো। এছাড়াও এখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজ বোধহয় হবে এখনো, সেটা হয়তো স্টেটের যে এসেনসিয়ালিটি সার্টিফিকেট সেটা এখনো হয়নি, বোধহয় অ্যাপ্লিকেশনের পর্যায়ে আছে। তো সব দিক দিয়ে বড় বড় রাস্তাঘাট হচ্ছে। রুকিয়াতে একটা বড় প্রজেক্ট হচ্ছে, নর্থ ডিস্ট্রিক্টে বড় প্রজেক্ট হচ্ছে, নর্থ ডিস্ট্রিক্টে শুনেছি একটা বড় ইউনিভার্সিটি হবে। তো ত্রিপুরা, আমি এভাবে যদি চলে, ত্রিপুরা ইন দ্য ইয়ার 2028 হয়তো এটা নর্থ ইস্টের মধ্যে একটা আইডিয়াল এডুকেশন হাবে পরিণত হবে। অর্থাৎ এখানে কিন্তু সবাই বাইরে থেকেও পড়তে আসবে। তো সেদিক দিয়ে দেখতে গেলে দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ সাকসেসফুল। একটা গভর্নমেন্ট থেকে মানুষের যে আশা প্রত্যাশা থাকে, সেটা অনেকাংশেই রূপায়িত করেছে এই সরকার, এবং আগামী দিনেও করে যাবে আশা করি। আজকের মতো রাজনৈতিক বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।
চোখ রাখুন বিটিভির পর্দায়। শুভরাত্রি।